হাই ছোট্ট সোনারা, আশা করি সবাই খুব ভালো আছো। আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। তো চলো শুরু করি। আচ্ছা দেখো তো আমার হাতে এটা কি আছে, বলো তো এটা কি? এটা হচ্ছে একটা গ্লাস, আর গ্লাসের মধ্যে রাখা কিছুটা জল। তো বিগত কয়েকদিন ধরে আমরা যে আলোচনাটা করছি বিভিন্ন রকম পদার্থ নিয়ে বা পদার্থের বিভিন্ন রকম অবস্থা নিয়ে, সেই অনুযায়ী বলো তো এই যে জল, এটা কি ধরনের পদার্থ? জলটা অবশ্যই একটা, তোমরা সবাই বলতে পারবে এটা একটা তরল পদার্থ। তো প্রশ্নটা হচ্ছে কেন এটা তরল পদার্থ? কারণ আমরা আগের দিন জানি কঠিন পদার্থের মধ্যে যে অণুগুলো ছিল সেটা অনেক ঘন ছিল বা কাছাকাছি ছিল, তাদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল বেশি ছিল বলে সেটা কঠিন পদার্থ হয়েছিল। কিন্তু জল একটা তরল পদার্থ হয়েছে কারণ জলের মধ্যে যে অণুগুলো আছে সেটা খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় নেই কঠিন পদার্থের মতো, সেই জন্য এটা তরল পদার্থ হিসাবে রয়েছে। তো আমরা ছবির সাহায্যে দেখছিলাম আগের দিন, যদি এটা একটা কঠিন পদার্থ হয়, এই পদার্থের মধ্যে যে অণুগুলো রয়েছে তাদের যে ছোট ছোট কণা রয়েছে, কারণ আমরা জানি প্রত্যেকটা পদার্থ অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কণা দিয়ে তৈরি। তো কঠিন পদার্থের মধ্যে যদি কণাগুলো এরকম খুব কাছাকাছি অবস্থাতে থাকে, তাহলে তরল পদার্থের ক্ষেত্রে কী হয়? তরল পদার্থের যে কণাগুলো সেগুলোর মধ্যে একটু গ্যাপ থাকে, অর্থাৎ তারা খুব কাছাকাছি থাকে না। ঠিক আছে, সেই জন্য এই পদার্থগুলো তরল পদার্থ হয়, এটা আমরা জানলাম। এরপরে আমরা যেটা জানবো, তরল পদার্থের ক্ষেত্রে মজার যে জিনিস বা মজার যে বিষয় সেটা হচ্ছে এই যে তরল পদার্থটা আমরা এখানে রেখেছি, এটা রাখতে গেলে এই যে কাচের একটা গ্লাস, এই গ্লাসটা কি তরল পদার্থ? তাহলে উত্তরটা হচ্ছে গ্লাসটা অবশ্যই তরল পদার্থ নয়, সেটা হচ্ছে কঠিন পদার্থ, তাই তো? অর্থাৎ আমরা দেখছি তরল পদার্থে গ্লাসের মধ্যে জলটা রয়েছে, অর্থাৎ একটা কঠিন পদার্থ তার মধ্যে একটা তরল পদার্থ রয়েছে। আচ্ছা, আমরা কি গ্লাস ছাড়া বা কোনো কঠিন বস্তুর সাহায্য ছাড়া তরল পদার্থটাকে কি রাখতে পারবো? তাহলে উত্তর হচ্ছে সেটা খুব কষ্টকর বা সেটা সম্ভব নয়। অর্থাৎ তরল পদার্থকে ভালোভাবে রাখতে গেলে, সেটাকে ভালোভাবে এক জায়গাতে রাখতে গেলে অবশ্যই কিন্তু একটা কঠিন পদার্থের প্রয়োজন হয়ে পড়ে বা প্রয়োজন হয়। এবার ধরো তুমি চা করবে, চায়ের জল গরম করতে হবে বা শীতকালে স্নান করার সময় জল গরম করতে হবে, নিশ্চয়ই কোনো একটা কঠিন পাত্রের মধ্যে সেই তরলটাকে রেখে বা সেই জলটাকে রেখে আমরা গরম করি। তো তরল পদার্থের ক্ষেত্রে মজার যে বিষয় সেটা হলো তরল পদার্থকে রাখার জন্য, ভালোভাবে রাখার জন্য একটা কঠিন পদার্থের কিন্তু সাহায্য নিতেই হয়, তাই তো? এবার গতদিন আমরা কঠিন পদার্থের কিছু বৈশিষ্ট্য পড়েছিলাম, অর্থাৎ যে জিনিসগুলো সাহায্যে আমরা চিনব এটা কঠিন পদার্থ, তাদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য ছিল। আজকে আমরা জানব তরল পদার্থের কি কি বৈশিষ্ট্য রয়েছে। যেমন তরল পদার্থ, এটা দেখো, এটাকে এই পাত্রে রেখেছি, একটা আকার রয়েছে তার, তাই তো? এবার ঠিক এই আয়তনের জলটাকে, অর্থাৎ এই গ্লাসের মধ্যে যতটা জল রয়েছে সেই জলটাকে নিয়ে আর একটা গ্লাসে ঢালছি। এক্ষেত্রে এই গ্লাসে যতটা জল ছিল এই গ্লাসেও ততটা জল রয়েছে, অর্থাৎ দু গ্লাসেরই জলের আয়তন কিন্তু একই, কিন্তু জলের আকারটা পাল্টে গেছে। এই গ্লাসে যখন ছিল তখন এই গ্লাসের মতো আকার ছিল, এই গ্লাসে যখন রয়েছে তখন এই গ্লাসের মতো আকার হচ্ছে। অর্থাৎ তরল পদার্থের একটা বৈশিষ্ট্য হচ্ছে তরল পদার্থের আয়তন নির্দিষ্ট থাকলেও তাদের আকার কিন্তু বিভিন্ন রকমের হয়। কীরকম বিভিন্ন রকমের হয়? যে বস্তুর মধ্যে বা যার মধ্যে তরল পদার্থটাকে রাখবো সেই পদার্থের মতো আকার হয়ে যাবে সেই তরল পদার্থটা। এবার এই জলটাকে আমি যদি কোনো একটা কাপে রাখি, কাপের মতো আকার হবে সেই তরল পদার্থটা, কাপের যে শেপ রয়েছে সেরকম অনুযায়ী আকার হবে। এটাকে যদি আমরা বোতলে ভরে নিয়ে আসি তাহলে বোতলের যে শেপ রয়েছে সেই অনুযায়ী আকার হবে। অর্থাৎ তরল পদার্থের আয়তন নির্দিষ্ট থাকলেও কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন থাকে না। আর একটা কী হতে পারে? আর একটা বৈশিষ্ট্য দেখো, তরল পদার্থ উপর থেকে নিচের দিকে এই দেখো ফ্লো হচ্ছে, প্রবাহিত হতে পারে। তরল পদার্থ ওপর থেকে নিচের দিকে প্রবাহিত হতে পারে, অর্থাৎ তরলের মতো বয়ে যেতে পারে। সেই বয়ে যাওয়ার ক্ষমতাটা তরল পদার্থের আছে। আর কি থাকতে পারে? এই তরল পদার্থকে আমরা যখন কোনো জিনিসে রাখবো তখন খেয়াল করে দেখবে, এটাকে আমরা যখন রাখছি এটা একটা অনুভূমিক তল, অর্থাৎ সবসময় তরল পদার্থটা
যখন কোনো পাত্রে রাখা হবে তার ওপরের তলটা সর্বদা অনুভূমিক থাকবে, অর্থাৎ এরকম বেঁকে থাকবে না। গ্লাস নিয়েছি, গ্লাসে জল ঢেলেছি, সেটা লেবেলে না থাকে, সেটা এরকম এঁকে বেঁকে থাকতে পারবে না, এরকম থাকলো বা ঢেউ খেলানো আকারে থাকলো, সেরকমভাবে থাকতে পারবে না। কোনো পাত্রে যখন কোনো তরলকে রাখবো সেই তরলের উপরের তলটা সবসময় অনুভূমিকভাবে থাকবে, অর্থাৎ সোজাসুজি থাকবে, যে তল তার সঙ্গে অনুভূমিকভাবে থাকবে। এটা কিন্তু তরল পদার্থের একটা বৈশিষ্ট্য। আর কি বৈশিষ্ট্য আছে এখানে দেখেই বোঝা যাচ্ছে, কঠিন পদার্থের অণুগুলো যেরকম খুব কাছাকাছি ছিল, তরল পদার্থের অণুগুলোর মধ্যে, অর্থাৎ এই অণুগুলোর মধ্যে, কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে খুব ক্লোজ রিলেশন, তাদের বন্ধুত্ব খুব গাঢ়। কিন্তু তরল পদার্থের মধ্যে, বন্ধুদের মধ্যে যখন মাঝে মধ্যে ঝগড়া হয়, তোমরা যারা প্রিয় বন্ধু রয়েছে, মাঝে মধ্যে যখন ঝগড়া হয় তখন মনে হয় না, তখন তোমরা বলো ঠিক আছে, আছে তোর পাশে বসবো না, তোর সাথে কথা বলবো না, কিন্তু কয়েকদিন পর আবার ঠিক হয়ে যায়। তো তরল পদার্থগুলোর মধ্যেও কী হয়, কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে যখন ঝগড়া হয় সেই অণুগুলোর দূরত্ব বাড়িয়ে দেয়, অর্থাৎ তাদের মধ্যে ফাঁকা জায়গায় একটু বেশি তৈরি হয় কঠিন পদার্থের তুলনায়। এবং সেই অণুগুলোর মধ্যে, তরল পদার্থের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেই অণুগুলোর মধ্যে দূরত্ব কিছুটা বেড়ে যায়, তাদের আকর্ষণ বলও কঠিন পদার্থের তুলনায় কমে যায়। এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য, অর্থাৎ আন্তরাণবিক বল কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু কম, তাই তো? তাহলে আজকের আলোচনা থেকে আমরা কী কী জানলাম? আমরা জানলাম যে তরল পদার্থের অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল কঠিন পদার্থ থেকে একটু কম হয়, এটা একটা জানলাম। তরল পদার্থ কাকে বলা হবে? যাদের নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তনটা নির্দিষ্ট। তোমরা একটু আগেই দেখলে, যে পাত্রে রাখা হচ্ছে সেই পাত্রের আকার ধারণ করছে, অর্থাৎ আকারগুলো আলাদা হতে পারে কিন্তু আয়তন, অর্থাৎ যতটুকু তরল আমরা ব্যবহার করছিলাম সেটুকুই তরল থাকছে, আয়তন নির্দিষ্ট থাকছে কিন্তু আকার আলাদা হয়ে যাচ্ছে। আর কি বৈশিষ্ট্য জানলাম? তরল পদার্থের ক্ষেত্রে যে পাত্রে রাখা হবে সেই পাত্রের তলে তরল পদার্থটা অনুভূমিকভাবে থাকবে, এটা একটা। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে তরল পদার্থের নির্দিষ্ট স্ফুটনাঙ্ক হিমাঙ্ক থাকবে। স্ফুটনাঙ্কটা কী জিনিস? স্ফুটনাঙ্ক মানে হচ্ছে যে উষ্ণতায় তরলটা ফুটতে শুরু করবে সেই উষ্ণতা কিন্তু নির্দিষ্ট হবে প্রত্যেকটা তরলের জন্য। অর্থাৎ আমরা যখন জলকে ফোটাবো, জল কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতায় গিয়ে তারপর ফুটতে শুরু করবে, যে কোনো উষ্ণতাতেই কিন্তু জল ফুটবে না, সেই নির্দিষ্ট উষ্ণতা হচ্ছে স্ফুটনাঙ্ক বলা হয়। তোমরা পরে এই বিষয়গুলো নিয়ে আরও জানবে। আবার হিমাঙ্ক মানে হচ্ছে আমরা যখন জলকে বরফে পরিণত করব সেটা কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতায় গিয়ে বরফে পরিণত হবে, তার আগে, অর্থাৎ খোলা বাতাসে জল রেখে দিলে সেটা বরফে পরিণত হবে না, সেটাকে ঠান্ডা করতে করতে একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছালে তবে সেটা বরফে পরিণত হবে, সেটাকে বলা হবে তার হিমাঙ্ক। তো এইগুলো হচ্ছে তরলের বৈশিষ্ট্য। আজকে আমরা তরল সম্পর্কে জানলাম, ঠিক আছে? এর উপর বেস করে আমরা কিছু প্রশ্ন সলভ করব। এবার যদি আমাদের বলা হয় কঠিন পদার্থের সঙ্গে তরল পদার্থের কি কোনো পার্থক্য আছে, সেই পার্থক্য যদি থাকে সেগুলো আমাদের জানতে হবে। তো উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই কঠিন পদার্থের সঙ্গে তরল পদার্থের কিছু পার্থক্য আছে। কীরকম? একটা পার্থক্য আমরা এখানে দেখতে পাচ্ছি, কঠিন পদার্থের অণুগুলোর আন্তরাণবিক আকর্ষণ বল বেশি থাকে, তরল পদার্থের ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণ বল অনেক তুলনামূলকভাবে কঠিন পদার্থ থেকে কম থাকে। আরেকটা কি, কঠিন পদার্থের আরেকটা পার্থক্য হচ্ছে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকবে, আয়তন থাকবে। এই যে একটা পেন, নির্দিষ্ট আকার রয়েছে, আয়তনও রয়েছে, তাই তো? এবার এই পেনটাকে আমরা যদি একটা পাত্রের মধ্যে রাখি, ধরো এই গ্লাসে রাখলাম, তাহলে এই আকারটা কি পরিবর্তন হলো? আয়তন একই থাকলো, আকারও একই থাকলো, আকার পরিবর্তন হয়নি তো। তাহলে কঠিন পদার্থের আকার আয়তন যে পাত্রেই রাখা হোক না কেন সেটা নির্দিষ্ট থাকে, কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে আমরা কি দেখলাম একটু আগে, যে নির্দিষ্ট আয়তন থাকলেও তাদের আকার কিন্তু আলাদা আলাদা হতে পারে বা হয়, করা যায়। এটা একটা পার্থক্য। আর কি পার্থক্য? কঠিন পদার্থ তরলের মধ্যে এরকম বয়ে যেতে পারে না, অর্থাৎ কঠিন পদার্থ প্রবাহিত হতে পারে না। যেখানে তরল পদার্থ যদি ঢেলে দেওয়া হয়, তরল পদার্থটা গড়িয়ে যেতে পারে, অর্থাৎ তরল পদার্থটা প্রবাহিত হতে পারে, ঠিক আছে? তাহলে আজকে আমরা তরল পদার্থ সম্পর্কে জানলাম, তাদের বৈশিষ্ট্য জানলাম, এবং কঠিন পদার্থের সঙ্গে তরল পদার্থের কিছু পার্থক্য আমরা জানলাম। তো এর উপরে এবার আমরা কিছু কাজ করি, তোমরা ফটাফট কাজগুলো সলভ করে ফেলবে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করবে। ওকে, টাটা।